ডাক্তার সাইদুল ইসলাম, অনুষ্ঠানের শুরুতেই আমি আপনার কাছে জানতে চাচ্ছি ষড়ঋতুর দেশ বাংলাদেশ, এবং আমরা জানি ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের দেশে কিছু কিছু অসুস্থতা বা কিছু কিছু রোগ ব্যাধি যেটা আমাদের মাঝে প্রাদুর্ভাব হয়। তো শীতের একেবারে প্রাক্কালে যেটা বলে আমরা আছি। এই সময় আমি জানতে চাচ্ছি যে জ্বর সর্দি কাশি এই নিয়ে যে একটা টেনশন, আমরা যারা অভিভাবক আছি, যারা সিনিয়র সিটিজেন আছে, বাচ্চারা আছে, যে সবাই কিন্তু এটা নিয়ে একটু চিন্তিত থাকে। তো এই শীতকালের শুরুর দিকে এই ধরনের অসুস্থতার কি কি কারণ আছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে এই যে ঠান্ডার মৌসুমে যে সর্দি কাশির কারণ হলো আমাদের ঠান্ডার মৌসুমে বা শীতের সময় কিছু ভাইরাস থাকে। এই ভাইরাসগুলো দ্রুত সংক্রমিত হওয়ার মতো পরিবেশ পায় আচ্ছা। বলে শীতের সময় সর্দি দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ পায় এবং শীতের সময় মানুষের সর্দি কাশির এবং জ্বর হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সর্দি জ্বর সংক্রমিত থাকা অবস্থায় সাধারণত দেখা যায় নাসারন্ধ্রের ভেতরে মিউকাস লাইনিং থাকে আমাদের, তো আপনি জানেন, অতিক্রম করে প্রবেশ করে, ফলে সংক্রমণকারী জীবাণুটা নাসারন্ধ্রের ভেতরে অতিরিক্ত সর্দি বা কাশির জন্ম দেয়। এবং এটা দেখা যায় যে আমাদের করোনা এবং এই যে আমাদের যে সাধারণত সর্দি কাশির মধ্যে তফাৎটা কি, করোনায় আমাদের ফুসফুস পর্যন্ত যায়, যেটা আমরা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বলি আমরা মেডিকেল ভাষায়, মেডিকেল ভাষা। এবং আপার রেসপিরেটরি ট্র্যাক্ট পর্যন্তই সীমাবদ্ধ থাকে। এটা এই কারণে এই যে আমাদের সাধারণত কাশি সর্দি জ্বর এটা কিন্তু আসলে অতটা মানে কি বলা যায় ক্ষতিকর না, যে অতটা দেখা ভীতি যায় যে ভীতি সঞ্চয়কারী না, সঞ্চয় না। হ্যাঁ। 3 দিন থেকে বলা হয় যে 7 দিন থেকে 21 দিন পর্যন্ত সর্বোচ্চ থাকতে পারে। আমরা অ্যান্টিবায়োটিক দিলে আমরা এটা সিমটম বেসিক, মানে আমাদের উপসর্গ যেরকম থাকে, জ্বর থাকলে জ্বরের ওষুধ দেবো, আবার কাশি থাকলে কাশির জন্য দেবো, সর্দি থাকলে সর্দির জন্য ওষুধ দেবো। কিন্তু আমাদের করোনা টেস্টটা আগে যদিও করতে হবে, যে এখন আমাদের সর্দি কাশি থাকলেই কিন্তু আমরা করোনার কোভিড টেস্টটা করে দেখব, কিন্তু ওটা না হলে তাহলে ভয়ের কোনো কারণ নেই। আমাদের আসলে নর্মাল আমাদের উপসর্গ অনুসারে চিকিৎসা দিলে আসলে এগুলো ঠিক হয়ে যাবে, তাহলে এবং ভাইরাসই বেসিকভাবে, মেইনলি হ্যাঁ কারণ। হ্যাঁ, বেসিক্যালি আমি যদি যেটা আমাদের শ্রোতা যারা শুনছে তাদের জন্য বোধহয় আমাদের এই ইনফরমেশনটাই দিতে পারি যে আসলে এই সময়টায় যেহেতু আমাদের তাপমাত্রাটা কমে যায়, তো কমে গেলে পরে কিছু কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া এই সময় কম তাপমাত্রায় তারা সোচ্চার হয়ে যায়, এবং সেটা অতি সহজেই আমাদের শিশুদেরকে বা আমাদের সাধারণ মানুষকে মানুষকে আক্রমণ করতে আক্রমণ পারে। করে, যে কারণেই আমরা এই সময় জ্বর সর্দি কাশি এগুলো আক্রান্ত হয়ে জি। থাকি। আমি এরপরে আপনার কাছে জানতে চাচ্ছি যে জ্বর সর্দি কাশি এগুলো যদি হয়েই যায়, সেটা এইজ বেসিস মানে বয়সের তারতম্য ভেদে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আচ্ছা, অবশ্যই ধন্যবাদ আপনাকে। আসলে আমি আগেও বলেছি আপনাকে যে আসলে টাইফয়েড হয় এই সময়, আমরা জানি টাইফয়েডও হয়, করোনাও হতে পারে, এবং ব্যাকটেরিয়াল হ্যাঁ, কোনো ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা ফ্লু, হতে পারে, ফ্লু হতে হ্যাঁ। পারে। তো এই কারণে আমাদের ভয়ের কোনো কারণ নেই। আমরা তো প্রথমে বললাম যে যদি সর্দি কাশি এবং দেখা যায় শরীর ব্যথা করে, আমরা কিন্তু এটা নর্মালিও মানে বাসায় বাড়িতেও জিজ্ঞাসা করি যে টেস্ট না করেও, যে তাহলে এটা ভাইরাল ফিভার হয়তো বা। তো এরকম যদি আমরা তফাৎ করি নেই আগে থেকেই যে এটা টাইফয়েড নাকি ইনফ্লুয়েঞ্জা, যেটা বললেন ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু কিনা, নতুবা করোনা কিনা। তো করোনার টেস্টটা যদি আমরা আগেই করি, যে আমাদের এখানে এখন সব জায়গায় মানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট প্রচুর হয়, এটা একদিনের মধ্যে এই রিপোর্টটা দেওয়া হয়। র্যাট টেস্ট করা যায় বা আরটিপিসিআর করা যায়, আরটিপিসিআরটা হয়তো বা একদিন পরে পাওয়া যায়, কিন্তু র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা করে আমরা কনফার্ম হলাম যে করোনার না। ওকে, তাহলে করোনা না হলে আর কি হতে পারে? তাহলে আমরা যেটা বললাম টাইফয়েড হতে পারে। তো টাইফয়েড এবং করোনা বা এই যে ফ্লুর মধ্যে তফাৎ আছে, যে টাইফয়েড যদি হয় তাহলে টাইফয়েডে সাধারণত দেখা যায় দীর্ঘমেয়াদী থাকে এবং এটার তাপমাত্রাটা উচ্চ তাপমাত্রা হয়, যেটা ফ্লুতে সাধারণত তাপমাত্রাটা অত বেশি হয় না। সাধারণত ধরা হয় 99 থেকে 104-এর মধ্যেই ওঠানামা করে এই ফ্লুতে। আচ্ছা, আর দ্বিতীয়ত এটা তো রাইনো ভাইরাস, আমরা জানি যে এই কারণেই আসলে এই সর্দি কাশি জ্বরটা হয়ে থাকে, দীর্ঘমেয়াদী প্লাস তাপমাত্রা কম থাকবে তুলনামূলকভাবে টাইফয়েডের থেকে। আর একটা কথা, টাইফয়েডে সাধারণত দেখা যায় অনেক সময় ডায়রিয়া হয়। আমরা কিন্তু জিজ্ঞাসা করি যে আপনার বায়োল মানে পেটের আচ্ছা আচ্ছা। পায়খানা কষা বা শক্ত এরকম হয়েছে কিনা। তো ওইটা ডায়রিয়া হতে পারে টাইফয়েডে, কিন্তু এই ফ্লুতে কখনোই ডায়রিয়া হবে না। আচ্ছা আচ্ছা, মানে এতে তৃতীয় ইসের কোনো বায়োল পেটের কোনো প্রবলেম প্রবলেম সে বলবে না, করে না, রোগী বলবে না। করে না, কারণ যেহেতু আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টই যাচ্ছে না, যাচ্ছে না, হ্যাঁ তো হ্যাঁ। সেক্ষেত্রে আর বায়োলেতে যাওয়ার প্রশ্নই আসে না। প্রশ্ন আসে না। আর টাইফয়েডে অনেক সময় র্যাশ দেখা যায়, যেটা এই ফ্লুতে কখনোই র্যাশ হবে না। র্যাশ হবে না। এভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি আচ্ছা, যে কিন্তু এটা রোগী পর্যায়ে তারা কি চিন্তা করে চিকিৎসকের কাছে আসবে কি চিকিৎসকের আসবে এই যে না?
যেটা বললাম যে আমার তাপমাত্রা যদি নর্মাল থাকে 99 থেকে যদি 104-এর মধ্যে থাকে, আমার যদি কাশি থাকে, সর্দি থাকে, শরীর ব্যথা থাকে, তাহলে মোটামুটি আমরা ধরে নেব যেটা ভাইরাল ফ্লু, রাইনোভাইরাস। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের দেখা যাবে এটা সাধারণত করোনায় যেরকম একজনের কাছ থেকে আরেকজনের ছড়াতে পারে, এটাও কিন্তু পরিবারে ছড়াতে পারে। জি, এইটা একটা ব্যাপার যে সাধারণত দেখা যায় পরিবারের একজনের কাছ থেকে আরেকজনের যেতে পারে। ভাবলাম যে আমার ছেলে, আমার মেয়ে, আমি আদর করলাম, কিন্তু এটা করলে চলবে না। অবশ্যই সর্দি এবং কাশি হলে দ্রুত ছেড়ে দেয়, ঠিক আছে, কিন্তু এটা প্রতিরোধের জন্য অবশ্যই নিয়মিত আমাকে প্রত্যেককে আমাদের হাত ধুইতে হবে, যেটা করোনার সময় আমরা করতাম। নিয়মিত দ্রুত বিধিগুলো মেনে নিতে হবে এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে অবশ্যই দূরে থাকতে হবে এবং আক্রান্ত রাখতে হবে। এবং আক্রান্ত ব্যক্তির যে ব্যবহৃত যে সামগ্রী, বিশেষ করে দেখা যায় একই ঘরে আমরা তোয়ালে, কাপ, পিরিচ, প্লেট এগুলো ইউজ করি, কিন্তু এগুলো থেকেও একটু আমাদের সচেতন থাকতে হবে। এটা হলো সাধারণত প্রতিরোধের ব্যাপার। আর চিকিৎসার ক্ষেত্রে আমরা ওই যেটা বলেছি অলরেডি, যে আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে যদি দেখি নেগেটিভ, তাহলে এবং করোনার কোনো লক্ষণও নাই, করোনার লক্ষণ তো একটু আলাদা, শ্বাসকষ্ট হতে পারে, মুখে ঘ্রাণ থাকবে না, নাকে ঘ্রাণ থাকবে না, এরকম থাকবে না, এবং সর্দি জ্বরের জন্য আলাদা আসলে সেরকম কোনো চিকিৎসার দরকার করে না। এবং এর জন্য উপসর্গ ওয়াইজ আমরা প্যারাসিটামল দেব যদি জ্বর থাকে, আর যদি সর্দি থাকে তাহলে আমরা অ্যান্টিহিস্টামিন দেব, ব্যাস এইরকম। আর তবে একটা জিনিস খুব লক্ষ্য রাখা জরুরি, যে অ্যালার্মিং সাইন বলি আমরা এটাকে, ভাইরাল যে কোনো ফিভারের পরে দুটো অ্যালার্মিং সাইন, এটা আমাদের খেয়াল রাখতে হবে, যে ড্রাই কফ হতে পারে, ড্রাই কাফ বা শুকনো কাশি হতে পারে, এবং পোস্ট ভাইরাল হেডেক হতে পারে, প্রচুর মাথা ব্যথা বলবে, যে অনেকে মনে করে যে আসলে ওই ঔষধের কারণে, কিন্তু না, এটা পোস্ট ভাইরাল হেডেকও হয়। এই দুইটা জিনিস অসুস্থতাটা, সেটার পোস্ট এফেক্ট, এটা ওষুধের পোস্ট এফেক্ট না। আচ্ছা আচ্ছা, চমৎকার। ডক্টর সাইদুল ইসলাম, আমি আপনার কাছে এই সময় জানতে চাচ্ছি যে আমরা মোটামুটি অল্প কথায়, আমরা আসলে অনেক কথাই চলে এসছে যে আমাদের সিমটমস কি বা কি ধরনের ব্যবস্থা নিতে হবে। তো আমরা আসলে বেসিক্যালি যেটা চাই যে আমরা যেন অসুস্থ না হই যে কেউ। তো সেক্ষেত্রে কি কি সচেতনতা অবলম্বন করা যেতে পারে এই সময়ে, যাতে আমরা এই শীতের শুরুতে যাতে সর্দি কাশিতে আমরা আক্রান্ত না হই? জি, সেটা আমি অলরেডি কিছুটা বলেছি, যে আমরা মানে একই পরিবারের বা একজনের যার হয়েছে তার কাছ থেকে একটু দূরে থাকবো, আইসোলেটেড, যেটা আমরা করোনার সময় করেছি। এবং আমরা তোয়ালে, কারো ব্যবহারের যত জিনিসপত্র সেগুলো আলাদা আলাদা থাকবে। টিস্যু ইউজ করা যেতে পারে, অবশ্যই টিস্যু ইউজ করব। আমরা তোয়ালে গুলো মানে যার যার তোয়ালে আলাদা যদি করা যায় তো করব, না হয় টিস্যু ইউজ করব। ওই যেটা বলা হলো যে আমাদের যে স্বাস্থ্যবিধি মেনে চলা, এই। আর দ্বিতীয়ত আমাদের ঘুম এবং বিশ্রামটার দিকে খেয়াল রাখতে হবে। আমার দেখা যায় যে ঘুম এবং বিশ্রাম এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। ঘুম বিশ্রাম আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, নাম্বার 1। 2, উষ্ণ পরিবেশে থাকা, এবং উষ্ণ, যেমন সর্দি জ্বর সবসময় উষ্ণ পরিবেশে কম হয়, এবং এই জন্য পোশাকটাও যদি উষ্ণ পোশাক, এবং বাচ্চাদের যদি আমরা, যেহেতু আপনি বলেছেন যে বিভিন্ন ধরনের এইজ ডিফারেন্স আছে, তাই না, বাচ্চাদের হয়, বড়দের হয়, মিডল এজে হয়, তো এদেরকে পোশাক পরিধানটাও একটা পোশাক, এবং উষ্ণ পোশাক এবং উষ্ণ পরিবেশও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই ক্ষেত্রে আর কি, এই যে ভাইরাল ফিভারের ক্ষেত্রে। এছাড়া আমরা প্রচুর পানি বা তরল জাতীয় খাবার, যেমন ডাবের পানি, ফলের রস এবং পানি, এগুলো, এবং আবার দেখা যাবে যে ওটা বেশি ঠান্ডা করে না খাই, তাহলে আবার ঠান্ডা লেগে যাবে। তো এইটার মাধ্যমে আমরা পানির ক্ষেত্রে ঠান্ডাটাকে গুরুত্ব দিই, তো ওইটা অ্যাভয়েড করতে হবে। তো পানি শূন্যতা যাতে, অবশ্যই পানি শূন্যতা যাতে না হয়, এই কারণে আমাদের প্রচুর পরিমাণে পানি এবং ফলের রস খেতে হবে, এবং এটার মাধ্যমে আমরা দ্রুত আরোগ্য লাভ করতে পারবো। আর গলার যত্ন নিতে হবে, যেটা যেহেতু এটা প্রতিরোধ বলছি আমরা, যে কিভাবে প্রতিরোধ করা যায়, আসছিলাম যে এটাতেও আমরা আলাদা করে ফেললাম যে আমরা আসলে কিভাবে সচেতন, কি কি বিষয়ে আমরা সচেতন হতে পারি। সেই সাথে আমি আপনার কাছে জানতে চাই যে আমরা আসলে, যেটা আপনি উত্তর ইতিমধ্যে দিচ্ছিলেন, যে শীতকালীন জ্বর, সর্দি, কাশি প্রতিরোধের উপায় কি? ঠিক আছে, সেই প্রতিরোধটা কিভাবে করব আমরা, যাতে করে মানে কি বলে আমরা যে এই টিকার মতো, যে আমরা যাতে আক্রান্তই না হই, বিশেষ করে শিশুরা, কারণ শিশুরা হলে পরে, একটা শিশু আক্রান্ত হলে পুরো পরিবার আক্রান্ত হয়ে যায়, অনেকটা বিষয় এরকম। তো সেক্ষেত্রে প্রতিরোধের জন্য শীতের একেবারে শুরু থেকেই মা বা অভিভাবকরা কি ব্যবস্থা নিতে পারে? শুরু থেকে আসলে এক্ষেত্রে আমাদের ইনফ্লুয়েঞ্জার বা ফ্লুর জন্য একটা টিকা আছে, যেটা প্রতি বছরে একটা টিকা দেওয়া হয়। এটা বিভিন্ন কোম্পানির আছে এবং দেশের বাইরেও পাওয়া যায়, তো এটা আমি নাম বলবো না, কিন্তু টিকা আছে যে বছরে একটা শিশুদেরকে দেওয়া হয়। 5 বছরের উপর থেকেই দেওয়া যায়, 5 বছরের নিচেও দেওয়া যায়, তাহলে ওইটা 50% আক্রান্ত না হয়। এটা হলো প্রথম আমাদের প্রতিরোধ। আচ্ছা, দ্বিতীয়ত আমি যেটা অলরেডি বলেছি, ঘুম বিশ্রামটা, ফ্লুইড মানে
তরল আচ্ছা খাবার আচ্ছা, হ্যাঁ, বেশি করে খাওয়া এবং উষ্ণ ওয়ার্ম থাকা, থাকা, ওয়ার্ম হ্যাঁ, থাকা, তারপর আসলে গলার যত্ন নেওয়া। গলার যত্ন যেমন আমরা বলা হয় যে সাধারণত গলাটা মাফলার হুম দিয়ে হুম হুম ঢেকে রাখা, যদি ঠান্ডা নাও লাগে হুম। তারপরেও কিন্তু আমরা এটা যাতে ঠান্ডাটা না লাগে সরাসরি। বিশেষ করে যারা মুভ করে, এক্স্যাক্টলি, মোটরসাইকেল আরোহী, মোটরসাইকেল বাস আরোহী, আরোহী, এরা বোধহয় হ্যাঁ এই ধরনের ব্যবস্থা অবশ্যই নিতে পারে নিতে পারে, এবং প্রতিরোধের জন্য শীতের ওদের ওদের শুরুতে। বুকেও একটা শেল্ড পাওয়া হ্যাঁ, যায়, শেল্ফ পাওয়া ওইটা যায়। ওইটা ওইটা দেবে। সেটাই, মানে এবং যার যার পেশা অনুযায়ী বোধহয় একটু সচেতনতা বৃদ্ধি করতে অবলম্বন পারে। করবে, জি। নাইস। আর একটা কথা হলো যে আমাদের গলার যত্ন আরো অন্যভাবে আমরা যেমন আমরা বলি সাধারণত যেটা লবণ এবং গরম পানি দিয়ে গার্গেল করতে গার্গল বলি, করা, আচ্ছা এটা আচ্ছা। করতে পারে। প্লাস হুম, যেটা এখন প্রচুর বলা হয় মিডিয়ায়, মানে দেখা যায় যে ওই যে লেবু এবং মধু এটা যদি একটু উষ্ণ গরম পানির মধ্যে দিয়ে সকালে আচ্ছা খালি আচ্ছা পেটে আচ্ছা, খাওয়া যায়, এটাও কিন্তু গলার প্রচুর যত্ন গলার জন্য। নেওয়া যায়। এবং আরেকটা গলা, প্রশ্ন আমার জি আসলে খুব হয়, যেটা দেখা যায় যে আমরা যারা চিকিৎসক তারা ফেস জি করি, বিশেষ করে আপনারা আরো মানে যারা ক্লিনিশিয়ান তারাও, যে যারা শ্বাসতন্ত্রের রোগে অলরেডি আক্রান্ত, জি, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই অবশ্যই সময়, প্রশ্ন, যারা আমি এটা অ্যাজমা, বলতাম। হ্যাঁ, যারা অ্যাজমা বা এই ধরনের দুরারোগ্য শ্বাসতন্ত্রের কিছু রোগে যারা ভুগছেন, হুম। তাদের শীতকালটা তাদের জন্য খুব প্যানিক হয়ে থাকে, তারা খুব কঠিন সময় পার করে। তো এরা শীতের শুরু থেকেই কিভাবে নিজেদের যত্ন করবে যাতে তারা এই ধরনের রোগে আক্রান্ত না হয়? তো ওই অলরেডি আমরা হুম, যা বলেছি, গলার যত্ন নিতে হবে, পানি দিয়ে ফ্লুইড, মানে যেটা ফ্লুইডের ডেফিসিয়েন্সি অ্যাকিউট থাকলে অ্যাটাক যাতে তাদের অ্যাটাকগুলো না যাতে হয় না সেই হয় জন্য, সেটা হ্যাঁ। করতে হবে। প্লাস ভিটামিন সির এখানে প্রচুর রোল আছে। আচ্ছা আচ্ছা। আমরা জানি সর্দি জ্বর এবং ঠান্ডা এবং শ্বাসকষ্ট রোগের জন্য ভিটামিন সি বেশি করে খেতে হবে, এবং বিটা ক্যারোটিন যুক্ত খাবার, বিটা ক্যারোটিন যুক্ত খাবার, হুম, যেমন আমাদের বিটা ক্যারোটিন কোন কোন খাবারে আছে আমি বলে আচ্ছা দিই, আচ্ছা, যেহেতু আমাদের হ্যাঁ, অনেক শ্রোতা যারা শ্রোতা শুনছে যারা, তাদের জন্য। মিষ্টি আলুতে প্রচুর বিটা ক্যারোটিন আচ্ছা। আছে, বিটের মূল হুম, বিটা ক্যারোটিন আছে, কুমড়ায় বিটা ক্যারোটিন। এই বিটা ক্যারোটিনটা কি করে আমার শরীরে গিয়ে হুম, ওইটা ভিটামিন এ তৈরি করে। হুম, তো এ এ এ এ এ এ কি করে আমাদের নাক এবং ফুসফুসের যে মিউকাসাল লাইনিং আছে হুম। এটাকে শক্ত রাখে, যাতে এটা ফুসফুসে কোনো ইনফেকশন ঢুকতে না পারে। এবং এছাড়া আমরা ভিটামিন সি আরও পেতে পারি কমলা, আম, তরমুজ এগুলো থেকে, এবং টক পেঁয়াজ, জাতীয় টক ফল, জাতীয় ফল। হ্যাঁ। এবং আরও সংক্ষেপে, আমাদের সময় খুবই কম, হুম, পেঁয়াজ এবং রসুনে এক ধরনের তেল থাকে হুম, যেটা আমাদের যে এই ভাইরাল যে ইনফেকশন এটা থেকে আমাদেরকে দেহকে রক্ষা করে। এবং আচ্ছা আচ্ছা। সর্বশেষ যেটা ভিটামিন ডির কথা বলবো, এটা আমরা সূর্যের আলো থেকে পেতে পারি। আমরা সকালে বলা হয় 10:30 বা 11টা থেকে যদি 12টা পর্যন্ত আমরা সূর্যের আলোতে সমস্ত শরীর একটু মানে যাতে ওপেন এক্সপোজ করে এক্সপোজ হাত, করে, ই তো সেটা থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি, যেটার মাধ্যমে আমাদের এই যে মানে ভাইরাসের হ্যাঁ, ক্ষেত্রে রোগ প্রতিরোধ রোগ ক্ষমতা প্রতিরোধ বাড়বে, ক্ষমতা যে বাড়বে এবং that's all। শ্বাসকষ্টটাও কম। আচ্ছা তবে আচ্ছা। আরেকটা কথা আপনি যেটা বলেছেন যে আসলে এই যে যদি ফ্লু হয় এই সময়, এর মধ্যে দেখা যায় যে আমাদের কিন্তু সেকেন্ডারি ইনফেকশন হতে পারে এই ফ্লু থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যেমন এটা আমি একটু বলে শেষ করব, যে সেকেন্ডারি ইনফেকশন যেমন আমাদের টনসিলাইটিস হতে পারে এই ফ্লু থেকে, হ্যাঁ মিডল এয়ার ইনফেকশন হতে পারে যে আমাদের অটাইটিস মিডিয়া বলি আমরা, হ্যাঁ, ওগুলো কানে হতে পারে, ব্যথা। কানে ব্যথা হতে হুম, পারে, এবং আমাদের নিউমোনিয়া তো হতেই পারে বলেছি, হুম, এবং সবচেয়ে যেটা সাইনোসাইটিস হতে পারে, প্রচুর সাইনোসাইট, গলা ব্যথা নিয়ে আসবে অনেক আচ্ছা রোগীরা আচ্ছা আচ্ছা। সাইনোসাইটিস, এবং এবং অ্যাজমার যেই সব পেশেন্ট, যেটা আপনি অলরেডি বলেছেন যে অ্যাকিউট অ্যাজমা অ্যাটাক হতে অ্যাকুট পারে, হ্যাঁ। অ্যাটাক হতে পারে। তাই এই কারণে আমাদের সচেতন থাকতে হবে, আমাদের যে ওই যে উষ্ণ কাপড় চোপড় পরিধান করতে হবে, ভিটামিন সি খেতে হবে, ভিটামিন ডি ব্যবস্থা চমৎকার। করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর সাইদুল ইসলাম, আপনি অত্যন্ত সুন্দর করে আমাদের আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সাধারণ শ্রোতা যারা শুনছেন তাদের জন্য আপনি পরামর্শ দিলেন আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। আর শ্রোতা বন্ধু যারা এই অনুষ্ঠানটি শুনলেন, আমি জানি না আমাদের এই অনুষ্ঠান আপনাদের কতটুকু উপকার করবে, কিন্তু আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এই সময় যারা অলরেডি শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত তারা সচেতনতা অবলম্বন করবেন, শিশুদের ব্যাপারে খেয়াল রাখবেন, আপনারা গরম কাপড় পরবেন, আপনারা হালকা গরম পানীয় পান করবেন, আপনারা বেশি করে ফলমূল শাকসবজি খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।